রক্তে মিশলো। ভালো কথা, কোথায় মিশলো? রক্তে। রক্ত থেকে এই স্পোরোজয়েড সোজা চলে এলো আমাদের লিভারে। এটাকে কি বললাম? লিভার, যকৃৎ কোষ। এই যকৃৎ কোষের মধ্যে প্রবেশ করার পর এই স্পোরোজয়েড দেখো এ কিন্তু বিভাজিত হতে শুরু করলো এবং একটা বলের মতো অংশ তৈরি করলো। এই বলের মতো অংশটাকে আমরা নাম বললাম সাইজন্ট। কি নাম দিলাম বলো? সাইজন্ট। শুনতে পেলে কি বললাম? আচ্ছা, এবারে দেখো প্রথমে আগে একটা কথা বলে নেওয়া দরকার। আমরা এই যে মানুষের মধ্যে যে মনুষ্যচক্র যেটা ঘটবে সেটা 4টে দশার মাধ্যমে ঘটবে। কটা দশার মাধ্যমে বললাম বলো? 4টে দশা। তাহলে এখন প্রথম যে দশাটা আমি আলোচনা করতে যাচ্ছি তার নাম হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক দশা। আবার বলছি, দেখো প্রথম দশাটাকে আমরা লিখলাম প্রি এরিথ্রোসাইটিক ফেজ। বাংলায় কি বললাম? প্রি এরিথ্রোসাইটিক দশা। ভালো কথা। তাহলে এই দশায় আমরা কি দেখলাম বলো? প্লাজমোডিয়াম বা স্পোরোজয়েড দশা মনুষ্যের দেহ থেকে মানুষের রক্তে মিশলো এবং এই দশা এরিথ্রোসাইটিক চক্রে, মানে এবারে দেখো এটা কার মধ্যে ঢুকলো বলো? লিভারের মধ্যে ঢুকেছে, তাই তো? লিভারের মধ্যে ঢুকে এখানে সাইজন তৈরি করলো এবং সাইজনটের মধ্যে লিভারের মধ্যে মানে প্রায় 10 থেকে 12,000 কোষ তৈরি করলো। ভালো করে দেখো, এই কোষগুলো লিভারকে ফাটিয়ে বলো রক্তে মিশলো। এদের নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট। ক্রিপ্টোমেরোজয়েট, শুনতে পেলে? তাহলে আবার বলছি, প্রথমে স্পোরোজয়েড ঢুকলো, স্পোরোজয়েড রক্তের মধ্যে মিশলো, রক্ত থেকে গেল লিভারে, লিভারের প্রত্যেকটা কোষের মধ্যে ঢোকার পর লিভারের কোষগুলোর মধ্যে ওরা সংখ্যায় বাড়লো, একটা বলের মতো অংশ বহুকোষী তৈরি করলো, তার নাম হলো সাইজন্ট। এবং সেই সাইজন্টে প্রত্যেকটা কোষ কীগুলো এই লিভার সেলকে ফাটিয়ে বলো রক্তে আবার মিশলো, সেটার নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট। শুনতে পেলে? এই ক্রিপ্টোমেরোজয়েটের সংখ্যা 10 থেকে 12,000, অর্থাৎ একটা স্পোরোজয়েট লিভার সেলের মধ্যে ঢোকার পর 10 থেকে 12,000 ক্রিপ্টোমেরোজয়েট তৈরি করলো এবং এটা সময় লাগলো প্রায় 8 দিন। মনে থাকবে, এই প্রথম দশাটাকে আমরা বললাম প্রি এরিথ্রোসাইটিক চক্র হলো, অর্থাৎ প্রি মানে আগে, এরিথ্রোসাইটিক চক্রের আগে। এরপরে আমি 2 নম্বর বলছি এরিথ্রোসাইটিক চক্র। এরিথ্রোসাইটিক চক্র, ভালো করে দেখো। এবার এইগুলো অর্থাৎ ক্রিপ্টোমেরোজয়েটগুলো এবারে আবার কোথায় মিশলো বলো? রক্তে। যকৃৎ কোষকে ফাটিয়ে রক্তে মিশলো। রক্ত থেকে এরা আক্রমণ করলো আরবিসিকে। এই আরবিসির মধ্যে ঢুকলো এবং ঢোকার পর থেকে যে চক্রটা সে অংশ নিচ্ছে তাকেই আমরা বলবো এরিথ্রোসাইটিক চক্র। কারণ আমরা এরিথ্রোসাইট মানে আরবিসিকেই বোঝাই, তাহলে আরবিসির মধ্যে এটা ঘটছে বলে এটাকে বলে এরিথ্রোসাইটিক চক্র। এবং এরিথ্রোসাইটিক চক্রে ওদের যে দশাটা থাকে তাকে আমরা ট্রোফোজয়েড দশা বলি। দেখো জিনিসটা কি হয়। এরপর কি হয়, এটা অনেকটা নিউক্লিয়াসটা একদিকে সরে গিয়ে সাইটোপ্লাজমটা ঘিরে দিয়ে একটা বড় গর্ত মতো তৈরি করে। অর্থাৎ আমরা বলতে পারি যে এর মাঝখানটা একটা ফাঁকা ভ্যাকুয়াল তৈরি হয়, পুরোটাকে একটা দেখতে আংটি বা রিংয়ের মতো তৈরি করে। তখন এটার নাম আমরা বলি সিগনেট রিং। আবার বলছি, এটার নাম দিলাম সিগনেট রিং। ভালো কথা। 48 ঘন্টার মধ্যেই প্রতিটি পূর্ণাঙ্গ ট্রোফোজয়েড সাইজোগনি পদ্ধতিতে সাইজন্ট রূপে তৈরি করে। তারপরে দেখো এটার থেকে আস্তে আস্তে আবার এরা সাইজন্ট তৈরি করে ফেললো। তাহলে কি বলছি, এটা আরবিসির ভেতরেই ঘটছে। প্রথমে এটা আরবিসির মধ্যে ঢুকেছিল কে? ক্রিপ্টোমেরোজয়েট। তারপরে দেখো এটা আস্তে আস্তে দেখতে একটা আংটির মতো হয়ে গেল এবং এটাকে দেখে নিউক্লিয়াসটা এই জায়গায় চলে গেছে, 4-5টা মানে একটা ভ্যাকুয়াল হয়েছে, মাঝখানে সাইটোপ্লাজমটা সরে গিয়ে দেখতে আংটির মতো হয়ে গেল, তখন তার নাম কি? সিগনেট রিং। তারপরে মোটামুটি 48 ঘন্টার মধ্যে দেখা গেল কি এটা একটা সাইজন তৈরি করলো। সাইজন মানে বহুকোষী বলের মতো অংশটাকে সাইজন বলে। ভালো কথা। এবারে দেখো এই সাইজনগুলো থেকে এগুলো আরবিসিকে ফাটিয়ে বলো এরা রক্তে মিশলো এবং 12 থেকে 24টা কোষ মতো তৈরি করলো। অর্থাৎ একটা এই যে ক্রিপ্টোমেরোজয়েট আরবিসির মধ্যে ঢুকে 12 থেকে 24টা কোষ তৈরি করলো। এগুলোকে আমরা নাম দিলাম মেরোজয়েট।
ভালো করে দেখো, এটার নাম কি? মেরোজয়েড। তাহলে ভালো করে দেখো, ক্রিপ্টো মেরোজয়েড থেকে তৈরি হচ্ছে মেরোজয়েড। একটা ক্রিপ্টো মেরোজয়েড থেকে 12 থেকে 24টা মেরোজয়েড তৈরি করলো। কার ভিতরে তৈরি করলো? এটা বলো আরবিসির মধ্যে। তারপরে আরবিসিকে ফাটিয়ে বেরিয়ে পড়লো। তাহলে এখানে দেখো যকৃৎ কোষকে ফাটিয়ে বেরিয়েছিল, ফলে লিভার সেলগুলো মরে যাচ্ছিল, ফলে লিভারের রোগ এখান থেকে যেমন হয়, ঠিক সেরকমভাবে আরবিসিকে যখন ফাটিয়ে বেরিয়ে যাচ্ছে, আরবিসিগুলো মরতে শুরু করে, ফলে আমাদের তখন অ্যানিমিয়া ঘটতে শুরু করে। ভালো কথা, অর্থাৎ হিমোলাইটিক অ্যানিমিয়া এর দ্বারা ঘটে। আর কি, এই যে 12 থেকে 24টা কোষ যেগুলোকে মেরোজয়েড বললাম, এই মেরোজয়েডগুলো থেকে টক্সিন বেরোলো। টক্সিন মানে বিষাক্ত রস। তখনই আমাদের কাঁপুনি দিয়ে জ্বর এলো, এবং আমরা তখন আমাদের বলতে পারি কাঁপুনি দিয়ে জ্বর আসা মানেই আমাদের তখন মানে যেটাকে বলে জ্বরাবস্থা শুরু হলো, অর্থাৎ ম্যালেরিয়া রোগের এটা একটা লক্ষণ, তাই তো? কাঁপুনি দিয়ে জ্বর আসা। এই টক্সিনগুলো যখনই মেরোজয়েড থেকে বেরোয় তখনই আমাদের কাঁপুনি দিয়ে জ্বর আসে। ক্লিয়ার? তাহলে এই যে দশাটা এতক্ষণ ধরে বললাম, এটাকেই আমরা বললাম এরিথ্রোসাইটিক চক্র, অর্থাৎ আরবিসির ভেতরে ঢোকা থেকে আরবিসি থেকে বেরোনো, এই পুরোটাকে আমরা এরিথ্রোসাইটিক চক্র বলি। এবং এই দশাটাকে ট্রোফোজয়েড দশা বলে। কি নাম বললাম? ট্রোফোজয়েড দশা। এটা মনে রাখবে, এরিথ্রোসাইটিক চক্রটাকে বলছি, আর এর ভেতরে যে দশাটা সম্পন্ন হচ্ছে তাকে ট্রোফোজয়েড দশা বলে। ক্লিয়ার? আচ্ছা, আর কি, এখানে একটা কথা বলে দিই, যে এই যে দেখছো যে অংশটা যেটা সিগনেট রিং দেখা যাচ্ছে, এই সময় এখানে একটা জিনিস মনে রাখবে, যে কিছু মানে সুফনার ডট বলে এখানে একটা শর্ট কোশ্চেন আসে। সুফনার ডট ব্যাপারটা কি একটু বলছি, একটু দেখে নাও। একটা ছবি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিগনেট রিং। এটা একটা আরবিসির মধ্যে এটা হচ্ছে সিগনেট রিং। এই সিগনেট রিং যেখানটা দেখা যাচ্ছে, বুঝতে পারছো এটা? আর তার ঠিক চারপাশে সাইটোপ্লাজমের মধ্যে কতগুলো ডট ডট অংশ আমরা দেখতে পাচ্ছি, যেগুলোকে আমরা লিজম্যান দ্রাবক মানে রিয়েজেন্টের মধ্যে যদি দিই, তাহলে এখানের মধ্যে এগুলো গোলাপি মানে রং ধারণ করে। তখন এগুলোকে আমরা বলি সুফনার ডট। মনে থাকবে কি বললাম? এগুলো হচ্ছে সুফনার ডট। তাহলে তোমরা যদি কোশ্চেন করে সুফনার ডট বলতে কোনটা, এটা আরবিসির মধ্যে মাইক্রোস্কোপ দিয়ে যেগুলো আমরা দেখতে পাই, বলো সিগনেট রিং তো এটা বাদ দিয়ে বাকি যে এই ছোটো ছোটো কণাগুলো দেখতে পড়ে থাকে তাকে সুফনার ডট বলে। আর এই যে জিনিসটা আমরা যখন এটা চিহ্নিত করতে পারি, তখন এটাকে হিমোজয়েন দানাও বলতে পারি। এই দানাটাকে হিমোজয়েন দানা, আর এটা হচ্ছে সুফনার ডট। এই দুটোই মানে আমাদের ম্যালেরিয়া রোগের সঙ্গে সম্পর্কিত। এটা মনে রাখবে, ছবিটা একটু জাস্ট দেখালাম। ওকে, আচ্ছা, এরপরেরটা তাহলে আমরা কি বলেছিলাম বলো? প্রি এরিথ্রোসাইটিক চক্র। তারপরটাকে বলে এরিথ্রোসাইটিক চক্র। এরপরটাকে বলে এক্সো এরিথ্রোসাইটিক চক্র। আবার বলছি, 3 নম্বরটাকে বলছে এক্সো এরিথ্রোসাইটিক চক্র। এক্সো এরিথ্রোসাইটিক চক্র। এক্সো, তাহলে প্রথমেরটাকে কি বলেছিলাম? প্রি। তারপরটাকে বলেছিলাম এরিথ্রোসাইটিক চক্র। তারপরটা বলছে এক্সো এরিথ্রোসাইটিক চক্র। এটা কি দেখো, যকৃৎ থেকে যে কিছু ক্রিপ্টোমেরোজয়েড বেরিয়েছিল, তারা তো আরবিসিতে ঢুকলো। কিছু কিছু ক্রিপ্টোমেরোজয়েড আবার যকৃৎ কোষকে আক্রমণ করে আবার যকৃৎ কোষের মধ্যে ঢুকে যায়। আবার বলছি, কিছু কিছু ক্রিপ্টোমেরোজয়েড এটা আরবিসির মধ্যে না ঢুকে আবার উল্টো দিকে গিয়ে যকৃৎ কোষকে আক্রমণ করে, লিভার সেলকে, এবং লিভার সেলের মধ্যে এটা পুনরায় আবার ঢুকে পড়ে। বুঝতে পারলে? আচ্ছা, এবং এখানে মেটা ক্রিপ্টোমেরোজয়েড গঠন করে। আবার বলছি, এর ভেতরে যেটা তৈরি করবে সেটা হচ্ছে মেটা ক্রিপ্টোমেরোজয়েড তৈরি করবে। তখন এই চক্রটাকে আমরা বলতে পারি এক্সো এরিথ্রোসাইটিক চক্র, যেটা 3 নম্বর বললাম। এবারে 4 নম্বরটাকে আমরা বলতে পারি গ্যামেটোগনি। বারবার করে শুনে নাও, এরপরেরটাকে বলে গ্যামেটোগনি। গ্যামেটোগনি কি বলছে? দেখো, এরিথ্রোসাইটিক চক্রে উৎপন্ন কিছু মেরোজয়েড বলছে তার পুনরায়, এই জায়গাটাকে আমি বলছি দেখো, এরকমভাবে মেরোজয়েড পুনরায় আরবিসির মধ্যে এই যেগুলো তৈরি করলো, এটা টক্সিন বার করলো না, এরা আকারে বড় হতে শুরু করলো। আবার বলছি যে কিছু মেরোজয়েড এরা আকারে কিছু বড় হতে শুরু করলো। এই মেরোজয়েডগুলো যেগুলো একটু বেশি বড় হয়ে গেল, তাকে আমরা বলি ম্যাক্রোগ্যামেটোসাইট। আর যেগুলো একটু ছোট তাদেরকে আমরা বলি মাইক্রোগ্যামেটোসাইট। তাহলে এক কথায় আমরা বলতে পারি, মেরোজয়েটের মধ্যে কিছু মেরোজয়েট যখন রক্তের মধ্যে থেকে একটু আকারে বড় হতে শুরু করলো, তখন তাকে আমরা গ্যামেটোসাইট বলি। যে গ্যামেটোসাইটগুলো আকারে বড় তাদেরকে বলি ম্যাক্রোগ্যামেটোসাইট, আর যেগুলো আকারে ছোট তাকে বলে মাইক্রোগ্যামেটোসাইট। মনে থাকবে কি বললাম? তাহলে এই যে মেরোজয়েট থেকে যে গ্যামেটোসাইট তৈরি হচ্ছে, এই দশাটাকে আমরা বলি গ্যামেটোগনি। গ্যামেটোগনি। তাহলে 4টে দশা মানুষের মধ্যে দেখলে কি কি বললাম? একটা হচ্ছে বলো প্রথমটাকে বলে প্রি এরিথ্রোসাইটিক চক্র, যেটা
স্পোরোজয়েড থেকে এই যে ক্রিপ্টোমেরোজয়েড তৈরি হলো, তারপরে এগুলো আরবিসির মধ্যে ঢোকাটাকে আমরা বলি এরিথ্রোসাইটিক চক্র, তারপর এটাকে বলে এক্সো এরিথ্রোসাইটিক চক্র। এটা আবার ক্রিপ্টোমেরোজয়েডগুলো আবার যদি লিভার সেলের মধ্যে ঢুকে যায়। আর 4 নম্বর কি, এই মেরোজয়েডগুলো যদি আকারে বড় হয়ে গিয়ে গ্যামেটোসাইট তৈরি করে তখন তাকে বলে গ্যামেটোগনি। একটা কথা মনে রাখবে, এই যে স্পোরোজয়েড থেকে, এই যে মানুষের দেহে স্পোরোজয়েড থেকে তৈরি হয় গ্যামেটোসাইট, তাই তো? এগুলোকে আমরা কি বললাম, গ্যামেটোসাইট। তাহলে এই গ্যামেটোসাইট, স্পোরোজয়েড থেকে এই গ্যামেটোসাইট তৈরি হতে মানুষের শরীরে মোটামুটি 16 দিন সময় লাগে। বারবার করে বলছি, এই স্পোরোজয়েড থেকে এই যে গ্যামেটোসাইট হচ্ছে এর জন্য মোটামুটি 16 দিন সময় লাগে। ভালো কথা। দেখো মানুষের তাহলে চক্র যেটাকে বলে মনুষ্য চক্র বা অযৌন জনন, এটা শেষ। তাহলে অযৌন জনন 4টে দশার মাধ্যমে ঘটলো, তাই তো? আচ্ছা, তাহলে মানুষের শরীরের মধ্যে কি হলো, স্পোরোজয়েড থেকে তৈরি হলো গ্যামেটোসাইট। এবারে দেখো, একটা মশা এই ম্যালেরিয়া রোগীর রক্ত পান করলো, অর্থাৎ তার পাকস্থলিতে এই গ্যামেটোসাইটগুলো প্রবেশ করলো। তাহলে মশার দেহে মানুষের দেহ থেকে যে জিনিসটা ঢুকছে তার নাম হচ্ছে, এবার আমি মশকি চক্র আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে গ্যামেটোসাইট। ভালো করে দেখো, গ্যামেটোসাইট বলতে দেখো, এই গ্যামেটোসাইটগুলো বলেছিলাম 2 প্রকার, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। এই ম্যাক্রোটাকে স্ত্রী বলি আর মাইক্রোটাকে পুরুষ বলি। একটা মাইক্রো গ্যামেটোসাইট থেকে একটাই বলো ম্যাক্রো গ্যামেট তৈরি হলো। আবার বলছি, একটা ম্যাক্রো গ্যামেটোসাইট থেকে একটাই ম্যাক্রো গ্যামেট তৈরি হলো, যেটাকে আমরা স্ত্রী গ্যামেট বলি। ভালো কথা, স্ত্রী গ্যামেট। আর এখান থেকে বলো, একটা মাইক্রো গ্যামেটোসাইট থেকে, আবার বলছি, একটা মাইক্রোগ্যামেটোসাইট থেকে 4 থেকে 8টা মাইক্রোগ্যামেট তৈরি হলো, যে মাইক্রোগ্যামেটগুলোকে আমরা পুংগ্যামেট বলি। ভালো কথা। এই পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেটের মধ্যে মিলন ঘটলো, মিলন ঘটে তৈরি হলো জাইগোট। কোথায় তৈরি হচ্ছে, মশার পাকস্থলিতে। কি তৈরি হলো, জাইগোট। জাইগোটগুলো আস্তে আস্তে এই দুপাশে এরকম দুটো ফিতের মতো বা রিংয়ের মতো তৈরি হয়ে তখন তার আকারটাকে আমরা বলি উকাইনেট। অর্থাৎ জাইগোট থেকে তৈরি হলো উকাইনেট। ভালো কথা। উকাইনেটগুলো এই পাকস্থলী প্রাচীরের কাছে এসে একটা সিস্ট নামে আবরণ দিয়ে আবৃত হয়ে গেল, তখন তার নাম হয়ে গেল উসিস্ট। তাহলে আবার বলছি, প্রথমে গ্যামেটোসাইট থেকে গ্যামেট তৈরি হলো। গ্যামেটগুলো 2 রকম, একটা ম্যাক্রোগ্যামেট, একটা মাইক্রোগ্যামেট। ম্যাক্রোগ্যামেট মানেই হচ্ছে স্ত্রীগ্যামেট আর মাইক্রোগ্যামেট মানেই হচ্ছে পুংগ্যামেট। এই ম্যাক্রো আর মাইক্রোগ্যামেটের মধ্যে মিলন ঘটে তৈরি করলো কি বলো, জাইগোট। এগুলো কোথায় তৈরি হচ্ছে, মশার পাকস্থলীতে। এরপরে এই জাইগোট থেকে তৈরি হচ্ছে দুপাশে রিংয়ের মতো তৈরি হয়ে উকাইনেট। উকাইনেটের চারপাশে আবরণ বা সিস্ট তৈরি হয়ে তৈরি করলো উসিস্ট। ভালো কথা। এবারে দেখো, এই উসিস্টগুলো এই প্রাচীর ভেদ করে চলে এলো ওর লালা গ্রন্থিতে, মশকের লালা গ্রন্থিতে, এবং এই লালা গ্রন্থিতে উসিস্টটা বারবার বিভাজিত হয়ে আবার স্পোরোজয়েড তৈরি করলো, এবং তার প্রত্যেকটা কোষকে আমরা স্পোরোব্লাস্ট বললাম। অর্থাৎ ওর নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস তৈরি করলো। কার বলো, এই উসিস্টের। হ্যাঁ, এবং ওই প্রত্যেকটা নিউক্লিয়াস আবরণ বিস্তৃত হয়ে তৈরি করলো স্পোরোব্লাস্ট। এই স্পোরোব্লাস্ট থেকেই তৈরি হলো বলো স্পোরোজয়েড, যে স্পোরোজয়েডগুলো এই মশা আবার কোনো সুস্থ মানুষের মধ্যে প্রবেশ করিয়ে দিল। এবং এই যৌন জনন পুরো সম্পন্ন হতে সময় লাগলো 2 থেকে 4 সপ্তাহ মশার মধ্যে। কত বললাম, 2 থেকে 4 সপ্তাহ সময় লাগলো। ক্লিয়ার? তাহলে এর মধ্যে যেখানে 16 দিন সময় লেগেছিল, সেখানে সময় লাগলো 2 থেকে 4 সপ্তাহ। তাহলে মশার মধ্যে কি হয়, গ্যামেটোসাইট থেকে তৈরি হয় স্পোরোজয়েট, আর মানুষের মধ্যে স্পোরোজয়েট থেকে তৈরি হয় গ্যামেটোসাইট। এই কথা দুটো বারবার করে মনে রাখবে। মশার দেহের মধ্যে কি বললাম, ঢুকছে স্পোরোজয়েট, স্পোরোজয়েট থেকে তৈরি হচ্ছে গ্যামেটোসাইট থেকে তৈরি হচ্ছে স্পোরোজয়েট মশার দেহে, আর মানুষের দেহে স্পোরোজয়েট থেকে তৈরি হচ্ছে গ্যামেটোসাইট। এইগুলো ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আর মানুষের সংক্রমণ দশা এই যদি বলে মেরোজয়েড, কারণ মেরোজয়েড থেকে টক্সিন বেরোয় এবং আমাদের কাঁপুনি দিয়ে জ্বরটা আসে, ঠিক আছে? আচ্ছা, ম্যালেরিয়া রোগের ভালো করে দেখো 3টে লক্ষণ আমরা বলতে পারি। প্রথমটাকে আমরা বলি জড়াবস্থা, তারপরে কি ঘর্মাবস্থা, তারপরে আমরা বলতে পারি প্রথমে হচ্ছে আগে কম্পন অবস্থা, তারপরে জড়াবস্থা, তারপরে মানে প্রথমটাকে বলে আগে আমাদের কাঁপুনি দেয়, তারপরে জ্বর আসে, তারপরে ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে দেয়। তাহলে প্রথমটাকে গেলে কম্পন অবস্থা, তারপরটাকে বলবে জড়াবস্থা, তারপরটাকে বলে ঘর্মাবস্থা। এই 3টে দশা ম্যালেরিয়ার মানে দেখে ম্যালেরিয়াকে চিহ্নিত করা যায়। এবং এই লক্ষণগুলোকে আমরা ফেব্রাইল পারক্সিজম বলি। এটা একটা শর্ট কোশ্চেন, বারবার করে বলছি, মনে রাখবে। কি নাম বললাম, ফেব্রাইল পারক্সিজম।
হলো। তাহলে ম্যালেরিয়া রোগের এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলোকে আমরা ফেব্রাইল পারক্সিজম বলতে পারি। ঠিক আছে, এটা একটা শর্ট কোশ্চেন আসে। তাহলে সুফনার ডট কি? হ্যাঁ, আচ্ছা, হিমোজয়িন দানা কি যেটা বললাম, তারপরে স্পোরোজয়েট কি, তারপরে গ্যামেটোসাইট কি, তাই তো, এরিথ্রোসাইটিক চক্র কি, তারপরে সিগনেট রিং কি, ট্রোফোজয়েট দশা কি, এরকম শর্ট কোশ্চেন এখান থেকে আসে। যে বড় কোশ্চেন যেটা আমি পাঠিয়েছি একটু ভালো করে দেখো, ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আর ম্যালেরিয়া রোগকে দমন করার উপায় মানে মশাকে দমন করার উপায়, তাই তো। তাহলে মশাকে দমন করতে গেলে প্রথমে কি ওই বদ্ধ, যেখানে মশার ডিম পাড়ে, যেন সেই বদ্ধ জল জানে আমাদের জমিয়ে রাখতে পারবো না। আর কি, যে যার ম্যালেরিয়া হয়েছে তাকে একটা মশারির মধ্যে শুতে হবে, তার থেকে যেন এই রোগটা ছড়িয়ে পড়তে না পারে। আর তোমরা দেখে পড়েছিল রোনাল্ড রস প্রথম ম্যালেরিয়া রোগের যে প্রতিষেধক কুইনাইন যেটাকে আবিষ্কার করেছিলেন, সেই কুইনাইনের মধ্যে প্রথমে আগে কুইনাইন আবিষ্কার মানে আমাদের ট্রিটমেন্টে কাজে লাগতো, কিন্তু পরবর্তীকালে কুইনাইনের থেকে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় বলে আমরা এখন বর্তমানে ক্লোরোকুইনন, হ্যাঁ, তারপরে কেমোকুইন, ক্লোরোকুইন, হ্যাঁ, প্লাসমোকুইন, এরকম কিছু ওষুধকে এখন বর্তমানে আমরা ট্যাবলেটের আকারে ইউজ করছি, তাই তো। এগুলো হচ্ছে ম্যালেরিয়া রোগের কি বলা যেতে পারে বলো, প্রতিষেধক, বা এক কথায় কিভাবে ম্যালেরিয়াকে আমরা প্রতিরোধ করব। তাহলে আজকে আর একটা কথা মনে রাখবে, আমরা 20শে আগস্ট এই দিনটাকে বলো ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে হিসাবে পালন করি, কারণ পৃথিবীতে প্রচুর মানুষ আজকে ম্যালেরিয়া মশার কামড়ে কিন্তু মারা যায়। যত না বাঘ, কুমির এদের কামড়ে মারা যায়, তার থেকে অনেক বেশি মারা যায় মশার কামড়ে, বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোতে। আর একটা কথা নিশ্চয়ই তুমি জানো যে এই ম্যালেরিয়া যে যারা হচ্ছে বা যাদের হয়, বা এইসব রোগগুলোতে যারা আমরা কুইনন মানে মানে এগুলো নিচ্ছি, তাদের ক্ষেত্রে দেখবে বর্তমান স্টাডি বলছে যে ওই ক্লোরোকুইনন যে ওষুধটা দেখবে আজকে দেখবে আমাদের ভাইরাসের ক্ষেত্রে, মানে করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা ইউজ করছি, মানে তার কারণ হচ্ছে আমরা যাদের ম্যালেরিয়া মানে হওয়ার প্রবণতা যেসব অঞ্চলে বেশি, সেখানে এই রোগটা হওয়ার প্রবণতা কম, বা এখানে মৃত্যুর হার কম। এটা একটু মনে রাখবে, যারা বর্তমান স্টাডি এটা বলছে অন্তত। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে তোমার ম্যালেরিয়া। নেক্সট দিনকে আমি ফাইলেরিয়া বা অন্যান্য রোগগুলোকে আলোচনা করে দেবো। একদিনে ওই রোগগুলো হয়ে যাবে, ওদের জীবনচক্রটা পড়তে হয়, বিশেষ করে জীবনচক্রে করে ম্যালেরিয়া আর ফাইলেরিয়া দুটোর পড়তে হয়, আর বাকিদের শর্ট কোশ্চেন নিয়ে আসে। ঠিক আছে, তারপরে আমি মোটামুটি তোমাদের ওই প্রথমের দিকে যে চ্যাপ্টারটা রয়েছে অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এগুলোকে আমি আলোচনা করব। ঠিক আছে, আজকে একটুখানি এটা একটু বোঝালাম, একটু ভালো করে বুঝে নিও, আর নোটসটাও একটু পড়ে নিও, তাহলে দেখবি ক্লিয়ার হয়ে যাচ্ছে।